আচ্ছা, তারপরে দেখ what do the two red holes indicate? এই টু রেড হোলসটা কি নির্দেশ করে? টু রেড হোলস ইন্ডিকেট the bullet injuries at his breast, at the young soldier's breast, and thus it signifies that it signifies the two red holes আছে, it signify that the young soldier is dead. ঠিক আছে, এটা বুলেট ইঞ্জুরিজকে নির্দেশ করে। নেক্সট তারপরে হচ্ছে আচ্ছা, সানরাইজকে ক্যাপিটালাইজ করা হয়েছে কেন এটা পরে বলে দিচ্ছি। হোয়াট এলস আর দ্য হোয়াট দেয়ার ইন দ্য ভ্যালি আদার দেন দ্য ডেড বডি অফ শোল্ডার। আচ্ছা, এই ভ্যালিটার ফ্লোরা এবং ফনা স্ট্রাকচারের উপর তো লং কোশ্চেন আছেই জানিস, ভ্যালির একটা ডেসক্রিপশন আছে বড়। এখানে বলেছে শোল্ডার, ইয়ং শোল্ডার ছাড়া আর কী কী আছে, বডি অফ শোল্ডার ছাড়া আর কী কী আছে দেখ, ফ্রেজ বাই ফ্রেজ বলে দিবি। ব্রাইট গ্রাস, হেভি আন্ডারগ্রোথ, ফার্ন, ফ্লাওয়ার্স, ইনসেক্টস, other than there are দিয়ে বলবি there are stream, bright grass, heavy undergrowth, fern, flowers, insects other than the dead body of soldiers in the poem asleep in the valley, বা in the poem asleep in the valley বলে there are দিয়ে পরপর যেগুলো বললাম লিখবি। what are the sunrise compared to? ওকে, the sunrise are compared to এটা পরে বলছি, এখানটায় নেই, এটা ওখানে হয়তো আছে। তারপর একটা প্রশ্ন 30-এর দাগে দেখ, what does the word green in the poem asleep in the valley signify? সবুজ এখানে কি সিগনিফাই করছে? গ্রিন ইন দ্য ভ্যালি সিগনিফাই দ্যাট দ্য ভ্যালি, দ্য অ্যাবান্ডেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফনা, যেটাকে বলে আর কি। ইন দিস পোয়েম দ্য ওয়ার্ড গ্রিন ইন্ডিকেটস দ্য অ্যাবান্ডেন্স অফ হেভি আন্ডারগ্রোথ প্ল্যান্টস, হার্বস অ্যান্ড বুশেস ইন দ্য ভ্যালি। হেভি আন্ডারগ্রোথ মানে কি? গ্রিন মানে কি? সবুজ। হেভি আন্ডারগ্রোথ মানে ঘন বন, মানে ঝোপঝাড়। তাহলে সিগনিফাইজ হেভি আন্ডারগ্রোথ উইথ কোটেশনের মধ্যে দ্যাট ইজ প্ল্যান্ট, সার্বস অ্যান্ড বুশেস। প্ল্যান্ট মানে গাছপালা, সার্বস মানে ছোটো গাছ, বুশেস মানে ঝোপঝাড়। ওই ঠিক আছে, এই হেভি আন্ডারগ্রোথ। নেক্সট, হোয়াট কাইন্ড অফ পোয়েট্রি ডাজ দ্য পোয়েট ইউজ টু ড্রাইভ হোম দ্য পিটি অফ ওয়ার? যুদ্ধের এই করুণ দশা বোঝানোর জন্য কবি কোন ধরনের কবিতা ব্যবহার করেছেন? তো দ্য পোয়েম পারফেক্ট লিরিক দ্য পোয়েট ইউজেস এ সনেট ফর্ম। এটা এইভাবে উত্তর লিখবি, দো দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পারফেক্ট লিরিক, একটা ভীষণ ভালো লিরিক পোয়েম, দ্য পোয়েট ইউজেস দ্য সনেট ফর্ম টু ড্রাইভ অন দ্য পিটি অফ ওয়ার। সনেটের ফর্মটা ব্যবহার করা হয়েছে, কিন্তু কবিতাটা আসলে একটা লিরিক কবিতা। এটা সনেট বলবি না, এটা লিরিক কবিতা, কিন্তু এর ফর্মটা সনেটের ফর্ম যদি বলে সনেটের ফর্ম, কিন্তু সেখানে মেনশন করে দিবি যে এটা একটা লিরিক কবিতা। ঠিক আছে, নেক্সট, হাউ মেনি রেড হোলস ওয়ার দেয়ার অন দ্য শোল্ডার্স বডি? টু রেড হোলস। তাহলে ইন দ্য পোয়েম অমুক দেয়ার আর টু রেড হোলস, বা দেয়ার ওয়ার টু রেড হোলস অন দ্য শোল্ডার্স বডি বা দ্য ইয়ং শোল্ডার্স বডি। নেক্সট, হট টাইপ অফ পোয়েম ইজ দ্যাট? যে পারফেক্ট লিরিক। যদি হট টাইপ অফ পোয়েম এমনি থাকে, কমনও হয়ে গেছে স্যার, বাদ। হাউ ডিড দ্য শোল্ডার ইন দ্য পোয়েম, এটা কত নম্বর তাক ভগবান জানে। হাউ ডিড দ্য শোল্ডার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডাই? কী করে এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈন্যটি মারা গেছে? তাহলে দ্য পোয়েট, the young soldier in the poem asleep in the valley has died, বা has died বলা যেতে পারে, বা died যদি ডিড থাকে, died out of bullet injuries in the battlefield. That is signified, but that is denoted by the two red holes on his breast, যেটা তার বুকের ওপর এই ক্ষত দিয়ে চিহ্নিত করা হয় কবিতাতে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? তো থিমটা কি? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ দ্য ওয়ার। আচ্ছা, আমি উত্তর যেভাবেই বলি না কেন, উত্তর দেওয়ার সময় কিন্তু ইন দ্য পোয়েম আসলিপ ইন দ্য ভ্যালি দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। করুণা এবং যুদ্ধের ভয়াবহতা এবং অসারতা। যুদ্ধের ভয়াবহতা হচ্ছে অসারতা, এইটা। হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই ডেথ ইন দ্য পোয়েম? মৃত্যুকে কী করে কবি পার্সনিফাই করেছেন? এটা পরে আসছি, বলে দিচ্ছি। এগুলো আমি বলেইছি আগে, এখানে অনেক প্রশ্নের উত্তর যেগুলো নেই সেগুলো তোদের যেটা দেওয়া রয়েছে তাতে কিন্তু পরে আছে, কারণ অনেক উত্তর পরে ওখানে আপডেট করে দেওয়া হয়েছে, এটা একদম শুরুতে জেরক্স করে নেওয়া হয়েছিল। নেক্সট, আজ থেকে 2 বছর আগে, হোয়াট ইমেজ হ্যাজ বিন ইউজড বাই দ্য পোয়েট
that he was bullet shot. The image of two red holes have been used. এটা হ্যাজ বিন হবে না, হ্যাভ বিনে উত্তর হবে, আমি উত্তর হ্যাজ বিন রেড হোল ইমেজ অফ রেড হোল যদি করিস, দ্য ইমেজ অফ রেড হোল হ্যাজ বিন ইউজড বাই দ্য পোয়েট টু মেক আস রিয়েলাইজ দ্যাট দ্য ইয়ং শোল্ডার ওয়াজ বুলেট শট। ওই সৈনিকটাকে গুলি করা হয়েছিল, এটা আমরা কি কোন ইমেজ থেকে বুঝতে পারি? ইমেজ অফ রেড হোল, লাল গর্তের ইমেজ থেকে। এবার যদি দুটো লাল গর্ত বলিস তাহলে হ্যাভ বিন বলবি, আর না হলে শুধু লাল গর্ত বলবি, কটা বলার দরকার। নেক্সট, এক্সপ্লেন দ্য কম্প্যারিজন মেড লং স্ট্যান্ডস অফ সিলভার। তো এই কম্প্যারিজনটা বলতে বলেছে ওটা। আচ্ছা, ডেসক্রাইব দ্য ভ্যালি। এখানে উপত্যকাটার বর্ণনা দিয়েছে, এটা 1 নম্বরে বর্ণনা দিতে বলেছে। কী করবি বলতো? এই দেখ, ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, একদম ছোটো ছোটো করে বলছি দেখ, স্মল অ্যান্ড গ্রিন, স্মল এবং সবুজ, ছোটো এবং সবুজ, হোয়ার এ স্লো ট্রিম ফ্লোজ, যেখানে একটা ধীর গতিতে নদী বয়ে যায়, লিভিং লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, অ্যান্ড ফ্রম দ্য মাউন্টেন টপ, এবং পর্বত শিখরের ওপর থেকে দ্য সান রেজ, সূর্যের রশ্মিরা, স্ট্রিম, এবার স্ট্রিম করা দরকার নেই, সান রেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট, ফিল দ্য ভ্যালি ফুল অফ লাইট, ফিল দ্য ভ্যালি উইথ লাইট। ঠিক আছে, ফিল দ্য ভ্যালি উইথ লাইট এইভাবে বললেও হয়, ফিল দ্য ভ্যালি ফুল অফ লাইট না করে উইথ লাইট করে দেওয়া ভালো। ফিল দ্য ভ্যালি উইথ লাইট, একদম সিম্পল সেন্টেন্সে ভেঙে নিবি। আমি কবিতাটা পড়ানোর সময় আমি জানি না ওভাবে বলেছিলাম কিনা। হোয়াট মেসেজ ইজ রিভিলড টু দ্য পোয়েম, এখানে কবি এই কবিতাটার দ্বারা কী বার্তা দিতে চান? যে ওয়ার ইজ ফিউটাইল অ্যান্ড ওয়ার ইজ ক্রুয়েল, যা কিছু ভীষণে নিষ্ঠুর একটা যুদ্ধ সবসময় নিষ্ঠুর, যুদ্ধ ভীষণে অসার, এটা বলতে পারিস। আর থিম অফ দ্য পোয়েম এই যে পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার, সেই পিটি অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। সো দ্য ফিউটিলিটি অ্যান্ড পিটি অফ ওয়ার ইজ রিভিলড থ্রু দ্য পোয়েম, বাট the message is given by the poet, is driven home by the poet. এই মেসেজ বা কী বার্তা আর কী কবিতার থিম। হাউ ইজ দ্য ডেড সোল্ডার শোন রেসপেক্ট বাই নেচার, কী করে এই মৃত সৈনিকটা প্রকৃতির প্রতি বা প্রকৃতি তার প্রতি সম্মান জানাচ্ছে। নেচার হ্যাজ শোন রেসপেক্ট টু দ্য ইয়ং ডেড সোল্ডার্স বা ইয়ং শোল্ডার্স, এভাবে এমনি বলবি, রেসপেক্ট টু দ্য শোল্ডার বাই কিপিং হিম ওয়ার, ডেড এখানে কথাটা বলবি না, এখানে প্রশ্নের উত্তরে না একটা ভুল আছে, ডেড কথাটাকে মুছে দিবি। টু দ্য ইয়ং শোল্ডার্স, দ্য নেচার হ্যাজ শোন রেসপেক্ট টু দ্য ইয়ং শোল্ডার বাই কিপিং হিম ওয়ার। এখানে দেখ, নেচার প্রকৃতি কিভাবে তাকে শ্রদ্ধা জানাচ্ছে, বাই কিপিং হিম ওয়ার, বাই কিপিং দ্য ইয়ং শোল্ডার। ডেড শোল্ডার্স কিন্তু এই লাস্ট দুটো লাইনে আসছে, কিন্তু ডেড শোল্ডার্স তার আগে আসবে না। ডেড শোল্ডার্স এই শেষের বাক্যটা দুটো লাইন ছাড়া কিন্তু আমরা জানতে পারছি না। অ্যাকচুয়ালি শেষের লাইনটাতেই কি জানতে পারি। তারপরে হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপর এই ধীরে বয়ে যাওয়া নদীটা কি ছেড়ে যায়? রূপলি রঙের রেখা। তাহলে দ্য লং স্ট্যান্ড অফ সিলভার, দ্য স্লো স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। হয়ে গেল, এতগুলো প্রশ্ন টোটাল ছিল, বুঝলি? এটা ওই আনুমানিক 40+, 40+ প্রশ্ন, এই প্রশ্ন এদিক ওদিক ঘুরে ফিরে রয়েছে।